অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি। তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমে ধারাবাহিক উপস্থাপনা করবেন জামিল আজহার, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ বাংলাদেশ ইউনিভার্সিটি এবং আরবান ল্যাবের পৃষ্ঠপোষক, আর্কিটেক্ট ইকবাল হাবিব, মেম্বার বোর্ড অফ ট্রাস্টিজ বাংলাদেশ ইউনিভার্সিটি এবং আরবান ল্যাবের সমন্বয়ক, আর্কিটেক্ট মৌসুমী আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর্কিটেকচার ডিপার্টমেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি এবং আরবান ল্যাবের গবেষণা কর্মী, এবং আক্তার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ এবং আরবান ল্যাবের গবেষক। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি জামিল আজহার স্যার। আসসালামু আলাইকুম। মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনাব আনিসুল হক, মাননীয় সংসদস্থিত সুধীবৃন্দ এবং শিক্ষক ছাত্ররা, আপনাদের সবাইকে শুভ সকাল। আমি সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই কেন আমরা আরবান ল্যাব প্রতিষ্ঠা করলাম এবং এর মিশন এবং ভিশন কি। আমরা সবাই ঢাকা শহরে বাস করি, কেউ হয়তো এখানে জন্ম নিয়েছি, কেউ হয়তো অন্য কোথাও জন্ম নিয়ে এখানে এসেছি, কিন্তু এই শহরটা একটা দীর্ঘ 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 ইতিহাস আছে। এটা আমরা অনেকেই জানি কিনা, প্রায় ১৫০০ বছরের ইতিহাস। নর্মালি মনে করা হয়, সবাই কমন নলেজ হলো যে মুঘল সময় থেকে এই শহরটা শুরু হয়েছিল, ১৬১০, ১৬০৬ এরকম সময় থেকে, কিন্তু আসলে এখানে হ্যাবিটেশন হয় প্রায় ১৫০০ বছর আগে থেকে। তো এই দীর্ঘ সময়ের আবর্তনে আজকে আমরা যে নগরীতে থাকি, দেখা যাচ্ছে সেখানে আমরা বেশ কিছু ব্যাপক এবং জটিল সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছুই নাই। আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমাদের ড্রেনেজ সিস্টেম, আমাদের হাউজিং, আমাদের এনভায়রনমেন্টাল কোয়ালিটি, আমাদের ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস, সব কিছুই যেটা আমি বললাম কমপ্লিকেটেড এবং এক্সটেন্সিভ সমস্যার সম্মুখীন হচ্ছে, মেনি অফ হুইচ আর ইন্টারডিপেন্ডেন্ট। তো এগুলো থেকে উত্তরণের উপায় কী? আমাদের উত্তরণের উপায়গুলি আমাদের এখানে যারা উপস্থিত জনপ্রতিনিধি আছেন তেনারাই ঠিক করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু ওনাদেরকে, পলিসি মেকারদেরকে, অ্যাকশন টেকারদেরকে, স্টেক হোল্ডারদেরকে ইনফর্ম করার জন্য, অ্যাওয়্যার করার জন্য প্রয়োজন তথ্য নির্ভর রিসার্চ, ডেটা ড্রিভেন প্র্যাকটিক্যাল রিসার্চ। এইটা ছাড়া আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে নাও পারতে পারি। এই লক্ষ্যেই আরবান ল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব সৃষ্টি করা হয়েছে
যাতে আমরা এখানে ইন্টিগ্রেটেড এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করে আমাদের পলিসি মেকার্সদেরকে, অ্যাকশন টেকার্সদেরকে, স্টেক হোল্ডার্সদেরকে তথ্য নির্ভর গবেষণার ফলাফল জানাতে পারি, যেটার এক্সাম্পল আপনারা আজকে দেখবেন। আমাদের সাথে এই ল্যাব প্রতিষ্ঠায় আমরা বাংলাদেশের এমিনেন্ট পার্সোনালিটিদেরকে নিয়ে একটা অ্যাডভাইজারি বোর্ড সৃষ্টি করেছি, যাতে আমরা প্রপারলি গাইডেড হতে পারি। এখানে প্রফেসর শামসুল হক, প্রখ্যাত নগর পরিকল্পনাবিদ, রুবানা ম্যাডাম, যিনি সোশ্যাল এন্টারপ্রেনার, প্রফেসর মুবাশশর হোসেন, সুপরিচিত আরবান থিঙ্কার, ডক্টর ইশরাত আহমেদ ইসলাম, তিনিও আরবান ডিজাইনার, ডক্টর তামিম আমাদের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, প্রফেসর বুয়েট, উনি এনার্জি এক্সপার্ট, ডক্টর আব্দুল সালাম আমাদেরকে সাহায্য করছেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাহায্য করছেন পলিউশন রিসার্চে, এবং আর্কিটেক্ট ইকবাল হাবিব আমাদের ল্যাবের কোঅর্ডিনেটর এবং নগরবিদ। আমরা এই টিমটাকে অ্যালং উইথ মাল্টিপল ডিপার্টমেন্টস অফ দ্য ইউনিভার্সিটি একত্র করেছি, যাতে আমরা আপনাদের সামনে, যেটা আমি বললাম, তথ্যভিত্তিক এবং বাস্তবসম্মত রিসার্চ উপস্থাপন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, এবং উই আর কনফিডেন্ট উইথ অল ইউর হেল্প উইল বি এবল টু ক্রিয়েট আ বেটার টুমরো ফর ঢাকা অ্যান্ড ইটস সিটিজেন্স। থ্যাংক ইউ। আমি এখন অনুরোধ করব আমাদের আরবান ল্যাবের কোঅর্ডিনেটর আর্কিটেক্ট ইকবাল হাবিব সাহেবকে তার রিসার্চ এবং রেজাল্টস জানানোর জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই শহরটি অথবা এই দেশটি একটি শিশুর চোখ থেকে দেখা দরকার। আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বোধহয় আজকের যারা জনপ্রতিনিধি, আজকের যারা আমরা বিভিন্ন জায়গায় নিজ নিজ ক্ষেত্রে প্রয়াস চালিয়ে যাচ্ছি, শিক্ষকদের ভাষায় হয়তো সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি হয়ে থাকে, তাহলে তাদের কথা ভেবে আমাদের নগরীকে সাজাতে হবে। তো সে কারণে একটি সন্তান যখন ঘুম থেকে উঠে তারপর ধীরে ধীরে জেগে উঠে এবং জেগে উঠে ভাবে আমি হয়তো একটা সুন্দরতম দিন শুরু করলাম, আসলে সে কী দেখে? নিশ্চিতভাবে এটি তো কাম্য একটি শহর হতে পারে না। আমাদের দরকার নেই জাতিসংঘ কী বলল, আমাদের দরকার নেই পৃথিবীর অন্যান্য বিভিন্ন পত্রিকার জরিপে কী বলল, আমরা কতটা বসবাসযোগ্য অথবা অবসবাসযোগ্য। আসলে আমরা কতটা মানবিক, কতটা এই শিশু বান্ধব। এবং তখনই প্রশ্ন আসে, যে প্রশ্ন 150 বছর আগে প্যাট্রিক গিরিস, একজন নাম করা আরবান প্ল্যানার, ঢাকা এসে বলেছিলেন ঢাকার মানুষ কী চায় এবং ঢাকা কী চায় এটা অনুভব করতে হবে। এই শিশুর প্রশ্নই যদি আমাদের সকলের মুখের সামনে দাঁড়িয়ে যায় যে আসলে এটিকে একটা বসবাসযোগ্য শহর। আমরা আরও কয়েকটা বহুমাত্রিক জায়গায় কাজ করেছি। আমি সম্প্রতি মৌসুমীকে তার উপস্থাপনা করার জন্য ধন্যবাদ সভাপতি ইকবাল হাবিব। আরবান ল্যাব ঢাকা নগরীর যে সমস্ত বিষয়গুলো, সমস্যাগুলো এবং সমস্যা থেকে উত্তরণের পথে যে স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ঢাকা নগরীকে অন্তত, ঢাকা নগরীর বসবাসকারীদের জন্য অন্তত যাতে
ইনক্লুসিভ শিক্ষার সুযোগ তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে শিক্ষা অধিকার একটি রাষ্ট্রের নাগরিকদের অধিকার। আরবান ল্যাবের পরিকল্পনায় আছে কিছু মোবাইল স্কুল তৈরি করা, অর্থাৎ স্কুল বাসের বদলে স্কুল ইন আ বাস, এই কনসেপ্টে কিছু মোবাইল স্কুল তৈরি হবে, যেখানে বিভিন্ন ইনস্টিটিউশনের ছাত্ররাই, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররাই ভলান্টিয়ারিজম করে বস্তিবাসী শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের জনপ্রতিনিধিদের যেসব প্রজেক্ট তৈরি হবে সেগুলোতে নিজেদেরকে নিয়োজিত করবে। আরবান ল্যাবের আরেকটি বিশেষ উদ্যোগ হ্যাবিটেশন ফর অল নিশ্চিত করতে আমাদেরকে নিয়োজিত হতে হবে। এ ব্যাপারে আমাদের গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার ধরন নিয়ে আপনাদের সামনে পুরো বিষয়টি উপস্থাপনা করবেন সভাপতি ইকবাল হাবিব। যথার্থই বলা হয়েছে, আমরা আসলে সকলের জন্য যেমন করে শিক্ষা চাই, সকলের জন্য বাসস্থান চাই। স্বপ্ন দেখা বন্ধ করতে হয়, স্বপ্ন দেখা জারি রাখতে হয়। কেন দেখবেন? কারণ অবস্থাটা এতটা সুন্দর, এতটা সাফল্যমণ্ডিত না, সেজন্যই ঘুরে দাঁড়ানো প্রয়োজন। আক্তার মাহমুদকে রিকোয়েস্ট করব, যিনি একাধারে সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার এবং একজন অত্যন্ত প্রথিতযশা নগর গবেষক এবং পরিকল্পনাবিদ, তিনি আপনাদের কিছু সংকেত বাণী জানাবেন। ধন্যবাদ ইকবাল ভাই। আসলে আমরা এই নগর আরবান ল্যাবের যে গবেষণাগুলোর কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন, আরেকটি গবেষণা আমরা এখন এই মুহূর্তে করছি, সেটি হচ্ছে এয়ার কোয়ালিটি অ্যান্ড সাউন্ড পলিউশন অফ ঢাকা সিটি। খুব বেশি এই বিষয়ে কথা হয় না। সাধারণত আমরা যখন নগর নিয়ে কথা বলি, ঢাকা শহর নিয়ে কথা বলি, হাউজিং নিয়ে বলি, আমরা ট্রান্সপোর্ট নিয়ে বলি, কিন্তু জলাবদ্ধতা নিয়ে বলি, কিন্তু আরবান এয়ার কোয়ালিটি নিয়ে আমরা খুব বেশি কথা বলি না এখন পর্যন্ত। তো সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা মনে করি যে এই বিষয়ে কথা বলা প্রয়োজন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত অ্যাক্সিডেন্ট হলে তাৎক্ষণিকভাবে আমরা এর ফলাফল দেখতে পাই, কিন্তু এয়ার পলিউশন এবং এয়ার পলিউটেন্ট আমাদের যে কী ক্ষতি করছে সেটা আমরা ধীরে ধীরে টের পেতে থাকি। এবং বাংলাদেশে এখন প্রায় 2.25 কোটি মানুষ প্রতি বছর এয়ার পলিউশনের সরাসরিভাবে শিকার হয়ে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডটি দেওয়া আছে কমার্শিয়াল এরিয়ার জন্য সর্বোচ্চ শব্দের মান, সেটি হচ্ছে এই লাল লাইনটি। এবং আপনারা দেখেন যে প্রত্যেকটি বারই এখানে এটাকে এক্সিড করে চলে যায়। এটার অসুবিধাটা কোথায়? সবচেয়ে সমস্যা হচ্ছে যে একটা জাতিকে অস্থির একটা জাতি তৈরি করে, মানুষকে অস্থিরতা তৈরি করে, হাইপার টেনশন তৈরি করে, হিয়ারিং সমস্যা তৈরি করে, অ্যানোয়েন্স, হার্ট ডিজিজ, স্লিপিং ডিস্টারবেন্স, চেঞ্জ ইন দ্য ইমিউন সিস্টেম, বার্থ ডিফেক্ট, নানা ধরনের সমস্যার মধ্যে ফেলে। সবচেয়ে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেট করতে দেয় না, মনোসংযোগটা তৈরি করা যায় না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুধী মণ্ডলী। ভবিষ্যতে ঢাকাকে সুন্দর ঢাকায় পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাবের চেষ্টায় চলমান যেসব কার্যক্রম চলছে, যেসব গবেষণা চলছে, সেগুলোর একটা ধারাবাহিক বর্ণনা আপনারা এতক্ষণ দেখলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরপিতা জনাব আনিসুল হককে মঞ্চে আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিভার্সিটির যারা কর্মকর্তা, আজকে যারা এই প্রেজেন্টেশন দিলেন, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। সবচেয়ে সমস্যাবহুল এলাকা ছিল, মানে রাস্তাঘাট, নদী নালা সব কিছু। কিন্তু আমি মেয়র হওয়ার পরে দেখলাম যে এই এলাকার ডিমান্ড সবচেয়ে কম। তার মানে এই এলাকায় এত উন্নয়নমূলক কাজ উনি এবং ওনার দলের ওনার সঙ্গীরা করেছেন যে এখন মেয়রের কাজ এখানে কমে গেছে। প্রচণ্ড ডেভেলপমেন্ট করেছেন কম্পেয়ার টু আদার কনস্টিটিউয়েন্সিজ। আজকে আপনারা
বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে যে প্রেজেন্টেশন দিলেন, এভাবে আমরা আমাদের কাজগুলোকে খুব একটা ইভ্যালুয়েট করার আমাদের জ্ঞান গম্যও অত নেই, আর অত সহায়ক শক্তিও নেই। সুতরাং আপনারা যে সহায়তা করেছেন এটি আমাদের জন্য একটি নতুন চক্ষু খুলে দিয়েছে। কাজ আসলে মেয়র নিজে করে না, মেয়রের কাজ করেন তার সঙ্গে যারা মেয়রকে সাহায্য করেন, মেয়রের কাউন্সিলররা, মেয়র যে দল থেকে কাজ করেন সেই দলের নেতৃবৃন্দ। যে 9টি জায়গা আমাদেরকে আপনারা দেখালেন যে প্রায় 1000 কোটি টাকা প্রতি বছর সাশ্রয় হবে, এটি কিন্তু আসলে আমরা সেভাবে ভাবিনি। আমাদের কাজ করার কথা ছিল এবং তার একটা রেজাল্ট আজকে সবাই পাচ্ছি। আমরা জানি যে আপনারা অনেক ধাপে এই কাজটি করেছেন। আপনাদের প্রতিনিধিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি গুনেছে, একটা অ্যাভারেজ গাড়ির কনজাম্পশন কত হয়, সে গাড়িতে কী ধরনের লোকজন যাওয়া আসা করে, সে গাড়িতে কত লোকজন যাওয়া আসা করে, সমস্ত কিছু হিসেব করে আপনারা এই একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবার চিন্তা করেন সারা ঢাকা শহরে ট্রাফিক জ্যামে কত লক্ষ লক্ষ কোটি টাকা আমরা প্রতি বছর নষ্ট করছি। আমরা আজকে অনেকগুলো আসপেক্ট দেখলাম এই প্রেজেন্টেশনের, এবং আমি ন্যাচারালি যত শুনি তত আইডিয়া বাড়ে এবং তত কাজ করতে ইচ্ছে করে, কিন্তু কাজের কিছু অসুবিধাও আছে। যেমন এই এলাকায় বা যে কোনো এলাকায় খাল কিচ্ছু করতে পারে না মেয়র, খালের মালিক হলো ডিসি, আর খাল খনন করে ওয়াসা। বড় বড় সুয়ারেজ করে ওয়াসা, এবং আমাদের এবং ওয়াসার মধ্যে এক ধরনের একটা অভ্যাস আছে আমাদের, যে আমরা পরস্পরকে বলি যে আমাদের দায়িত্ব নয়। সুতরাং আজকে আমি মনে করি ঢাকা শহরে যদি খাল, নদী, বিল এগুলোকে উদ্ধার করতে হয়, রাজুক এবং ওয়াসার কিছু ডিপার্টমেন্ট, স্পেশালি ওয়াসার কিছু কাজ পুরোপুরিভাবে মেয়রের হাতে দিয়ে দেওয়া উচিত, অথবা ওয়াসাকে 2 মেয়রের আন্ডারে আনা উচিত। এতদিন এই কমেন্ট আমি করতে পারিনি, তার কারণ আমার এক্সপেরিয়েন্স ছিল না। আজকে আমি 8 মাস কাজ করেছি এবং স্বাভাবিকভাবেই আমি দেখি, আমি স্পষ্ট করে মিডিয়ার কাছে বলতে চাই, আগামী বছর যে কাজটির উপর মেয়রের কোনো হাত নেই, মেয়রের কন্ট্রোলে নেই, সেটি হলো জলাবদ্ধতা। কারণ এই এলাকায় আপনারা জানেন আমি 26টি খালের প্রেজেন্টেশন দিয়েছি সম্মানিত আমাদের এলজিআরডি মন্ত্রী মহোদয়, এবং স্পষ্ট করে বলেছি এই খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বা খাল ডিপ করার দায়িত্ব কিন্তু মেয়রের নয়। মেয়র আজকে ওখানে টাকা খরচ করলে আগামী বছর দুদকে কেউ অ্যাপ্লাই করবে অথবা কোর্টে কেউ কেস করবে। সুতরাং আমি মনে করি ওয়াসার একটি অন্তত এই খাল খনন ইত্যাদি ডিপার্টমেন্ট মেয়রের আন্ডারে দিয়ে দেওয়া উচিত কার্যকরীভাবে, অথবা ওয়াসাকে 2 মেয়রের আন্ডারে নিয়ে আসা উচিত। তাহলে অনেক বেশি সমন্বিত কাজ হবে এবং ঢাকা শহরে আমি মনে করি 2 বছরের মধ্যে আমরা ঢাকাকে জলাবদ্ধতা থেকে পরিষ্কার করে ফেলতে পারবো। আদারওয়াইজ এই সমন্বয় করে এই কাজটি করা খুবই ডিফিকাল্ট। নদী, ঝিল যেগুলো আজকে এখানে দেখলাম, আমার মনে হয় যে বাংলাদেশ ইউনিভার্সিটি যদি আমাদেরকে আরেকটু গুছিয়ে সাহায্য করে, সুতরাং আমরা কশেস, এই দায়িত্ব আমাদের দিয়েছেন, আমরা এই দায়িত্ব পালন করব। কিন্তু এই দায়িত্ব পালন করতে যেগুলো আমার প্রয়োজন, সেগুলো হলো নলেজ পাওয়া, সেগুলো হলো প্ল্যান পাওয়া, সেগুলো কেউ সামনে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে এগিয়ে এনে আমাদেরকে সাহায্য করা, এবং সেটি করতে পারেন আমাদের এইসব রিসার্চ ইনস্টিটিউটগুলো, আমাদের এইসব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো এবং এইসব ইউনিভার্সিটিগুলো। আজকে আরবান ল্যাব তার যে প্রেজেন্টেশন আমাদেরকে দেখিয়েছে, আমি অন্তত খুবই উৎসাহিত বোধ করছি এবং খুবই অনুপ্রাণিত বোধ করছি যে আরও কিছু আইডিয়া আমাদের মাথায় আসলো। অফকোর্স আমার তো মনেই হয়েছে যে এখান থেকে আমরা অনেক আইডিয়া নিয়ে কাজ করতে পারবো এবং এটি সম্ভব। 4 বছরে হয়তো সম্ভব নয়, কিন্তু 8 বছরে 10 বছরে যে কোনো প্ল্যান এটাকে কাজ করা যাবে। এবং আমি অনেক কিছু দেখেছি যেটা 4 বছর 4 মাস বোধহয় আমার হাতে সময় আছে, এই 4 বছর 4 মাসে এটা করা সম্ভব হবে। আপনারা অনেক ধন্যবাদ আরবান ল্যাবকে এবং বাংলাদেশ ইউনিভার্সিটিসকে, এবং অনেক ধন্যবাদ আপনারা আজকে যেখানে এসছেন। সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ আছেন, এই এলাকার স্টুডেন্টরা যারা আছেন,
এবং সুধীমণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর মিডিয়া, আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য করছেন, আমরা অনেক অনুপ্রাণিত হচ্ছি আপনাদের এই পজিটিভ সহযোগিতা পেয়ে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ মাননীয় মেয়র, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। আমরা জনপ্রতিনিধিদের পাশে থাকবো সবসময়। এজ আ রিসার্চ ইনস্টিটিউট আমাদের কিছু ডেমনস্ট্রেশনের অ্যারেঞ্জ করেছে ছাত্ররা। আপনারা যদি